সুন্দরবন শুধু রহস্যাবৃত প্রকৃতি নয়, মানুষের জীবনের সঙ্গে তার দীর্ঘ সহাবস্থান। শতাব্দীর পর শতাব্দী এখানে এসে বসতি গড়েছে বিভিন্ন সম্প্রদায়। আদিবাসী জনগোষ্ঠী মুন্ডা, ওঁরাও, সাঁওতাল, ভূমিজ, যাদের বাংলার বিভিন্ন অঞ্চল, ওড়িশা এবং ছোটনাগপুর মালভূমি থেকে ব্রিটিশ শাসকদের উদ্যোগে বন পরিষ্কারের কাজে নিয়ে আসা হয়েছিল। তাই সুন্দরবন শুধুমাত্র কোনো অক্ষত জঙ্গল নয়, এটি গড়ে উঠেছে মানুষের পরিশ্রম, অভিবাসন এবং পরিবেশগত পরিবর্তনের মধ্যে দিয়ে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে থাকল জীবন থেকে অনেক কিছু। তাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, তাদের জীবিকা। পরিকল্পনার অভাব ও প্রান্তিক অবস্থানের কারণে তাদের জীবন হয়ে উঠল আরও ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের জীবনকে করে তুলেছে আরও কঠিন। মাছ কাঁকড়া এনে বিক্রি করা হয়, যা কাঠ কেটে নিয়ে এসে আমাদের জ্বালানি করা হয়, কাঠ বিক্রি করা হয়, সেই টাকায় আমাদের সংসার চলে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন এবং মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়া সব মিলিয়ে কৃষি, মৎস্য শিকার ও বনজ সম্পদের উপর নির্ভরশীল এই মানুষগুলো আজ চরম সংকটে। বাঁচার একমাত্র উপায় হয়ে উঠেছিল বন ও নদী নির্ভরতা। মাছ ধরা, কাঁকড়া ও মধু সংগ্রহ, এসবই ছিল তাদের জীবিকার ভরসা। জীবনের ঝুঁকি নিয়ে পুরুষ ও নারী উভয়কেই টানা 15 থেকে 20 দিন পর্যন্ত জঙ্গলে থাকতে হতো। মেয়েদের দায়িত্ব অনেক বেশি। একদিকে পরিবার সামলানো, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাওয়া। কৃষির সংকট আর নদী খাঁড়িতে মাছ কমে আসায় পেটের টানে নারী পুরুষ উভয়কেই পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। তাদের কণ্ঠস্বর থেকে যায় অশ্রুত, জীবন সংগ্রামের মাঝে নীরব। সুন্দরবনের আদিবাসী জনজাতিকে নিয়েও যে আলাদা করে একটা ভাববার জায়গা আছে এবং তাদের পাশে একটু থাকা, যাতে তারা তাদের সমস্যাগুলো যেমন বুঝতে পারছে, সেরকমই সমাধানের রাস্তাগুলোও যাতে ওই জায়গাতে থেকে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার মাধ্যমেই তারা করতে পারে। এরপর দেখা দিল নতুন আলো, এলো এক পরিবর্তনের সূচনা। তাদের কথা শুনতে এগিয়ে এলো একটি সংগঠন। 2022 সালের জুন মাস থেকে ওক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং সাইন অফ হোপের সহযোগিতায় ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস সেন্টার DRCSC ও লোকমাতা রানী রাসমণি মিশন LRRM এর যৌথ উদ্যোগে সাউন্ড অফ সাইলেন্স প্রকল্পের সূচনা হয়। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটার উদ্দেশ্যই হচ্ছে অ্যাম্প্লিফাইং কমিউনিটি ভয়েস, অর্থাৎ এদের ভয়েসটাকে একটু বিস্তার করে যেখানে পৌঁছায় না সেখানে পৌঁছে দেওয়ার। কিন্তু এইটা DRCSC কখনো নিজের চিন্তা ভাবনাটা এদের মধ্যে চাপিয়ে দেয়নি। সেখানে আমরা জেনেছি তাদের সমস্যা কি আছে, তারা কি চায়। ট্রাইবাল কমিউনিটি যারা মোস্ট ভালনারেবল, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে থাকে, এদের ভয়েসটা কখনো সরকারি বেসরকারি যে পরিকল্পনা হয় তার মধ্যে কখনো ইনক্লুডেড হচ্ছে না। তো সেইভাবে আমরা ভাবতে গিয়ে এই কমিউনিটি লেড অ্যাপ্রোচটা নিয়ে আমরা কাজ করা শুরু করলাম। তৈরি হলো ওয়েবসাইট, ওদের স্তব্ধতা ভাঙার জানালা, সাউন্ড অফ সাইলেন্স। পুনরায় চালু হলো দেশীয় প্রজাতির ধান, ডাল, সরিষা ও সবজির চাষ। আমাদের সুন্দরবন এলাকা তো নোনাকৃত অঞ্চল। এটা কি হয়, জলবায়ু পরিবর্তনের ফলে সব সময় দেখবে তোমার বন্যা হয়ে যায়, আর আমাদের চাষের অনেক রকম ক্ষতি হয়। প্রাকৃতিকের সঙ্গে তো আর লড়াই করা যায় না, এবার তাকে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। ধান করার পরে আমার কড়াই হয়েছিল, খেসারি কড়াই তোলার সঙ্গে সঙ্গে আলু দিয়ে করলাম, আলুর সঙ্গে সঙ্গে আমি এই যে মুগলিল ফেলে দিয়েছি। এই পেঁয়াজ গাছটা কি হতো, আগে আমরা কি করতাম,
শুধু পেঁয়াজ গাছ পুঁতে পুঁতে চলে যেতাম। খড়টা দিলে কি হয়, এর জল সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি, এই জলটাকে ধরে রাখে। আমার খুব কম খরচে আমার পেঁয়াজটা হয়ে যায়, প্রত্যেক দিন আমার জল দিতে লাগে না। এই যে চাষ করছি আমি, যে এটা হচ্ছে দেশি বীজ, যেরকম হচ্ছে দুধেশ্বর, তালমুগুর, রাঁধুনি পাগল, ঝিঙে শাল, এইগুলো হচ্ছে পুরোটাই দেশি বীজ। এক কাঠি ধান হচ্ছে লাগানোর নিয়ম হচ্ছে 1 হাত গ্যাপ দিয়ে দিয়ে লাগাতে হবে, গাছের গ্রোথ বাড়বে। এই এক কাঠি ধান হচ্ছে 5 কাঠি হচ্ছে 30টা থেকে 50টাও 5 কাঠি ছাড়ে। তা আমরা 1 কাঠি ধান চাষ করে দেখছি কম খরচে আমাদের বেশি বৃদ্ধি হচ্ছে। সংরক্ষণ করা হচ্ছে দেশীয় প্রজাতির বীজ। এটা আমাদের সিড ব্যাংক, না আমরা সেই বীজগুলো মানে সংরক্ষণ করে রাখছি যাতে পরের বছর আর কিনতে না হয়। প্রথমে আমাদের লোকজন খুব একটা বিশ্বাস করেনি। আমরা বলছি অনেক সংস্থা থেকে আসে, এরকম ঠোঙা দিয়ে চলে যায়। আমরা আদিবাসী, আমাদের অনেক লোক ভুলায়। সার্ভিস সেন্টার থেকে এসছে, আসার পরে হচ্ছে দেখি উন্নতি হচ্ছে। কি উন্নতি হচ্ছে? ধান দেয়, দানা দেয়। আমরা কোথায় যেতে পারতাম না, আমরা অন্ধকারে ছিলাম। এখন আমাদের অনেকটা জ্ঞান ফিরে গেছে। স্টাফেরা আছে, তারা প্রতি মুহূর্তে তাদের সঙ্গে লেগে আছে। তোমার এখন কটা মুরগি আছে দিদি? আমার এখন 10-12টা মুরগি আছে। কোনো অফিসার এলে কিংবা বাড়িতে কেউ ভদ্রলোক এলে আমরা তার সামনে কথা বলতে পারছি, আগে কথা বলতে পারতাম না। আদিবাসী কৃষকরা পেতে থাকলেন টেকসই কৃষি প্রশিক্ষণ এবং আবহাওয়া তথ্য ও কৃষি পরামর্শ। রসুন থেতো করে 2 লিটার জলে একবারে মিশিয়ে স্প্রে করে দেবে, দিলে তাহলে এই সাদা ছোপটা আর দেখা যাবে না। বাড়ির উঠোনে শুরু হয় পুষ্টি বাগান, সারা বছর জৈব ফসল উৎপাদন। পাশাপাশি পশুপালন, বৃষ্টির জল সংরক্ষণ এবং গড়ে তোলা হল সমন্বিত কৃষি পদ্ধতি। 25% কন্ট্রিবিউশন কিন্তু তারা দিয়েছে, কারণ ওনারশিপটা যাতে ডেভেলপ হয় এটার জন্য আমরা করেছি। আমি আগে নদীতে মাছ কাঁকড়া ধরে খেতাম, যখন মিশন এসেছে, মিশন আমাদের 2টি করে ছাগল দিয়েছে আর এই 25টি করে মুরগি দিয়েছে 2বার। আর এর থেকেই আমার 2টো বাচ্চা পড়াশোনা শেখানো, কি সংসারের কিছু খরচ, এর থেকেই আমরা উপার্জন করছি। আগে তো গরু বাছুর রাখতাম ঠিকই, তাছে মাটির ঘরে থাকতো, তো পেছাকড় করে গর্ত করে দিত, আর মাছি মশা প্রচুর লাগতো। এখন সেইগুলো একটু কম হয়েছে। ডিমটা পাচ্ছি আর ইনকামটা আসছে এখান থেকে, আমরা দেশি মুরগিটাও বিক্রি করতে পারবো। এই যে ওনারা এসে ওই পুকুর কেটে দিয়েছে, পুকুর থেকে চ্যানেল করেছে, করে এখানে পুষ্টি বাগান করার জন্য একটা উঁচু বাড়ি করে দিয়েছে। ওনারাও কিছু দিয়েছে, আমিও কিছু পয়সা করে দিয়েছিলাম। উত্তর ও দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী 1, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ এবং কুলতলি ব্লকের 8টি গ্রামে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। যেখানে অনেকেই দেখেছেন সমস্যা, সেই জায়গায় এই প্রকল্প খুঁজে পেয়েছে নতুন সম্ভাবনা। এখানে আর একটা বড় পার্ট হচ্ছে আমাদের ইনফরমেশন হাব, তথ্য কেন্দ্র। তো ইনফরমেশন হাবকে আমরা পাড়াতে নিয়ে গিয়ে যখন নির্দিষ্ট দিনে বসানো হচ্ছে, দিদিরা কিন্তু নিজের থেকে আসছে। ওটা দেখো, আমার এই রেশন কার্ডটা আমি 1 মাস মাল পাচ্ছি না কেন? কাস্ট সার্টিফিকেট কিরকম করলে যদি কিছু টাকা পয়সা পাই? গ্রাম পঞ্চায়েতের প্রধানের সিগনেচার বরাদ্দ। সংগঠনের উদ্যোগে শুরু হলো বায়োগ্যাসের ব্যবহার। আমি বায়োগ্যাসে 3বার রান্না হয়, আর ওই চেম্বার তৈরি করেছি, ওই চেম্বার ওই সার বাগানে লাগাই। আগে তো আমরা রাসায়নিক সারে চাষ করতাম, আর আমরা যে বাড়ির শাকসবজি ধান চাষ করতাম সেগুলোও আমরা এখন রাসায়নিক বাদ দিয়ে জৈব সার দিয়েই করছি। বিকল্প জীবিকা সামনে আসায় কমে এলো জঙ্গলে যাওয়ার প্রবণতা। আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত আছে তাদের পুরো সহযোগিতা আমরা পেয়েছি, এখনো পাচ্ছি। এনাদের তত্ত্বাবধান এবং ওনাদের পরামর্শ অনুযায়ী তারা কিন্তু এখন গ্রাম পঞ্চায়েত মুখী হন এবং গ্রাম পঞ্চায়েতের থেকে তাদের কি বেনিফিট পাওয়া যায় বা গ্রাম পঞ্চায়েত থেকে কি সুযোগ সুবিধা পাওয়া যায় ওনারা কিন্তু শিখতে পাচ্ছেন। এগুলো থেকে সত্যি মানুষের খুবই উপকার হবে এবং মানুষের উপকার হয়েওছে। নাচ গানের যে আছে তাদের নিজস্ব কালচার আছে, সেই কালচারটা দেখছি অনেকটা ডেভেলপ হয়েছে। আমার কোনো সহযোগিতা চান তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। আমাদের রাজ্যের যারা নীতি নির্ধারকরা আছেন এই মডেলের কিছু দিক অন্তত গ্রহণ করেন, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় সাফল্য এনে দেবে। তরুণ প্রজন্মকে সুস্থ সবল রাখতে শুরু হলো যোগাভ্যাস
ও খেলাধুলার চর্চা। পরিবারগুলিতে প্রাধান্য পাচ্ছে নারীর কণ্ঠস্বর, গুরুত্ব পাচ্ছে তাদের চিন্তা ভাবনা। আগে আমরা ডাব নিয়ে আসতাম, সাইকেলে করে এনে আমরা বাজারে বিক্রি করতাম, আমাদের গাড়ি দিয়েছে। সেইভাবে আমরা ট্রলি নিয়ে আমরা ডাব পাড়ায় পাড়ায় বিক্রি করে আমাদের এখন হেসে খেলে আমাদের সংসার চলে যায়। নদীর পাড় এবং ম্যানগ্রোভ রক্ষা করতে সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জ এলাকায় বসানো হয়েছে টেরাকোটা রিং। নতুন পলি সঞ্চিত হওয়ার পর সংগঠনের সহায়তায় মহিলাদের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন করে ম্যানগ্রোভ অরণ্য। বাঁধ হচ্ছে সুন্দরবনের মানুষের এবং ম্যানগ্রোভদেরও একটা লাইফ লাইন। সেগুলো নষ্ট হওয়া এবং সেগুলোকে আবার গঠন করা, এটা একটা বিরাট খরচ সাপেক্ষ। সেটার কথা ভাবতে গিয়ে আমরা টেরাকোটা রিং, যেখানে ম্যানগ্রোভ লাগালেও অনেক সময় বীজগুলো থাকে না, সেই জায়গায় যদি এইগুলোকে সিরিজে আমরা লাগাতে পারি এবং তাতে নদী জোয়ারের সময় নিজেই সেখানে পলি জমায়। এমনকি বছরে প্রায় 16 সেন্টিমিটার পলিও জমেছে বিভিন্ন জায়গায়। এইটা একই সঙ্গে ডিআরসিএসসির মতো এনজিও বা এলআরএমের মতো এনজিও বা WWF-এর মতো বড় এনজিও, যারা এই চিন্তাটাকে আরও বিস্তার করে টেকনিক্যালি সেটাকে সাউন্ড করে, আবার সন্দেশখালীতে বা হিঙ্গলগঞ্জে আদিবাসীরা নিজেরাই দায়িত্ব নিয়ে এটাকে সাজিয়ে নিজেদের ইচ্ছে মতো করে বানিয়েছে। আগে তো নদীর বাঁধ ভেঙে যেত, গাছটা ছিল না। তারপরে দেখলাম যে এই গাছগুলো লাগালে মনে হয় বাঁধগুলো রক্ষা হবে, তার জন্য আমরা এই গাছগুলো লাগিয়েছি। দুর্যোগে জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, ভেঙে গেছে মন। বাসা বেঁধেছে অবসাদ। ভালোবাসার নৌকো নিয়ে মনের ঘাটে হাজির হলো মন মাঝি। বিয়ে হবার পরে এখানে এসে বুঝতে পারলাম যে এখানের পরিবেশটা সম্পূর্ণই আলাদা। এখানে সবাই নাচ গান বলো বা মেয়েদেরকে শাড়ি ছাড়া অন্য কিছু পরা বলো, এগুলো ঠিকভাবে এরা কেউ মানতে পারে না। আমার মনের কথা আমি কাউকে ক্লিয়ারভাবে বলতেই পারছিলাম না। মনের মাঝির যে ঘাট তৈরি হয়েছে, দুজন আমাদের পাড়ায় আছে দিদি, তাদের সাথে আমি মন খুলে এখন আমার সব কথা বলতে পারি। সেখানে সব মনের কথা সব কিছু শেয়ার করলাম। তারপর আস্তে আস্তে আবার আমি নাচ গান স্টার্ট করি। এখন এই যে আমার এই টিমটা আছে, এখন আমি খুব ভালো আছি। আমার ফ্যামিলির মেম্বার সবাই বুঝতে পেরেছে যে এটা কোনো খারাপ জিনিস না। এই প্রকল্পের সহায়তায় মানুষ আবার ফিরে পাচ্ছে তাদের হারানো পরিচয়, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য এবং ফেলে আসা জ্ঞান। মানে আইকে হানিকে ধাম সমাদল দেই কে হানিকে খেলান যে তোনিকে যে রীতি রিয়াজগুলো সেগুলো তো হারাই যাতন, তোনি আবার নতুন কিছু শুরু করে হামনি তোনিকে পাশে হয়। আমি আমার ভাষাটা আগে মানে অল্প অল্প বলতে পারতাম, এখন পুরোটা আমি বলতে পারি। এই কাহিনী শুধু টিকে থাকার নয়, খুঁজে পাওয়া জীবনের নতুন ঠিকানা, লড়াই সংগ্রামের সত্যি হয়ে ওঠার গল্প। এই পরিবর্তন নীরবতাকে করে তোলে বাংময়, নৈঃশব্দের স্বর, দ্য সাউন্ড অফ সাইলেন্স।